28 জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেয়া হয়। 1.5 ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানতো জেলখানায় সেদিন 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী, কারাগারের সকলের প্রিয় মানুষ। রাত 12:01 কর্নেল ফারুক রহমান, মেজর AK মহিউদ্দিন আহমেদ আর্টিলারি, মহিউদ্দিন ল্যান্সার ও সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট 5টি। ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি 5টি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার। মেজর বজলুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা। লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম। বললো ভাই না আসার সময় আমি আমার পটে যাবো, এর মধ্যে পুলিশের টল, শুধু টল পুলিশের যারা মসজিদে এমন হয় আসা যায় না। তারপরে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসছে ভোরের দিকে। প্রশাসনের লোক ছিল, ওনার লাশটা প্রথমে হাটবলে কেন্দ্রে হয়, প্রচুর লোক। এই অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতে দিয়েছিল না। আমার জানাজা লাশটা ধোয়ার কথা, কিন্তু পুলিশের বাধার কারণে আমি লাশটা ধোয়াতে পারিনি। লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ নিয়ে, তারা যেখানে টাইম দিয়েছে তাকে দাফন করতে হবে। সে দেশের মানুষের জন্যই মনে করেন সবসময় ছিল, দেশের মানুষের পাশে থাকতো সবসময়। চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল 5 মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি। বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য। 4টা-5টার দিকে আসলো, লোকজন নাই একেবারে, মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন ঢুকতে দিচ্ছে না। র্যাবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল। তা আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পারবেন। তো বলি যে এত ভালো মানুষ, তাহলে এরকম একটা কাজ করলো কেন? তা বলছে যে কাজ করলে এই কারণে, সে তো নিজের জন্য করে না, সে তো দেশের জন্য করেছে। যারা 15 আগস্টে ছিল তারা সবই মুক্তিযোদ্ধা, কেউ কোনো পাকিস্তানি ফেরত আর্মি না, সব মুক্তিযোদ্ধা। তারপরে লাশ আসলো, এত পরিমাণ লোক, সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ ছিনিয়ে নিল, এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা নজিরবিহীন একটা ঘটনা। পুলিশের আন্ডারে থাকবে না, আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে হবে, দাফন হবে। পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল কিনা? পুলিশের আন্ডারে তো না, সেগুলো পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম সেভাবে আমরা হলো সরকারি কাজ আমরা দাফন করি। আমরা বললাম যে না, দাফন ওইভাবে না, আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার ভিতরে। অতএব তারা তখন হলো দিতে বাধ্য হয়েছে। হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজলুল হুদাকে এক নজর দেখার জন্য। হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি। গোসলের অনুমতি দিচ্ছিল না। এই সময় আলমডাঙ্গা থানার যিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন। আমাদের তারা হুমকি দিত, হ্যান ত্যান র্যাব পুলিশ আইসে আমাদের বলছে না লাশ তাড়াতাড়ি মাঠে। আর প্রশাসন খুব তাড়াতাড়ি করে চাপ দেয়, ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে, গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল, এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল। ওই সময় প্রশাসনের ভূমিকা কেমন? প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল, যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করব না, তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে।
তিন জেলার জনগণের কারণে প্রশাসনের লোক এখানে পিছিয়ে হাঁটি যায়। তারা এখান থেকে সরে যাওয়ার পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখানো হয়েছে। মাটি দেওয়ার চাইছিল, তো এখান থেকে লেট করানো হলো যে একটু পরে লাশটা মাটি দেওয়া হোক, এই হিসাবে একটু দেরি করে লাশ দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার। কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের জেনারেল ওসমানীর সাবেক সংসদ সদস্য, আপনাদের প্রিয় সন্তান প্রশাসনিক বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে। সে ফেরেশতা তুল্য, সে কোনো অপরাধ সাথে করেনি, মানুষের উপকার করেছে। গলার কাপড় খুলে দেখেছে এখান থেকে এত দূর, মানে দুইরা কিনছি না, একদম পুরো মানে ছুরি চালালে যেভাবে হয়, কষাইরা যেভাবে ছুরি চালালে যেভাবে কাটেন ওইভাবে কাটা, সুতা 3-4 পর্ব করে সেটা দিয়ে সেলাই করা, হাতে পায়ে কোথাও আঘাতের চিহ্ন নাই। এটা জবাই করা, এটা তার ফাঁসি না, কোনো রড গাটা নাই, কিছু নাই। গলায় ছিল একটা টেপটা শরীর দেখলাম, হাতটা ঢুকে গেল, পট সুতো দিয়ে কালো সুতো তার সেলাই করা অনেক দূরে রক্ত টপ টপ টপে পট্টিয়ে আসে। তালা কাটা ছিল, এটা আমরা দেখেছি। হালকা দাগ থাকে, গলা তো কানা গলা সেলাই কাটে না। কবরস্থানে যখন মাটি দিছে তখনও কাফনের রক্তে ভিজে গেছে। ফাঁসি দেওয়ার নামে তাকে জবাই করা হয়েছে। লাশটা কি আপনি দেখছিলেন? জি আমি লাশটা দেখেছি, চকচকে দেখেছি লাশ। ওনার গলাটা কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। লাশটা কেমন দেখছিলেন বলেন? লাশটা দেখছি যে এটা তো লাশ জেল কোড অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না, কিন্তু পুরাপুরি জবাই করেছে। সে হলো একটা হত্যাকাণ্ড, পুরা রক্ত বাড়াচ্ছে। কেমন ছিল এটা একটু? একেবারে সম্পূর্ণ গলা কেটে রক্ত বাড়াচ্ছে, তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে। গলা কাটার পরে ওখানে সেলাই টেলাই দেওয়া এরকম কিছু দাগ? না সেলাই কাটার পরে তারপরে হলো সেলাই দিচ্ছে। কফিন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা। ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না। তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয়, দেখি যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা। ধোয়ানোর পরেও যখন খাটিয়ে করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্ত টপ বসছে। ভিডিওর সময় কি দেখেছিলেন একটু বলেন তো? ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকার একটা দাগ দেখছিলাম। বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি, শেখ হাসিনা হিংসাত্মকমূলকভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে। এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচারের জন্য ব্যবস্থা করা হবে। বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও 18 তারিখ রাত 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল। ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় 2010 সালের 28শে জানুয়ারি রাত 9টার পরপরই জেল গেটের ভেতরে মোট 2টি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে। ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল, যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক সাহেব ছিলেন, স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সামান সাহেব ছিলেন, কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান উনিও ছিলেন, আর সম্ভবত ঢাকার ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান, ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন ওইখানে, আরো বেশ কিছু লোকজন ছিল। গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট 2টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই 2টি ফাঁসির মঞ্চে দুজন করে মোট 4 জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, মঞ্চেই তোলা হয়নি। কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট 5টি লাশবাহী গাড়ি বের হয়েছিল। ফাঁসি থাকে সাধারণত সেই দিন, তো এটা নরমাল প্রসিডিওর। জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে। সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায়, ওই ফাঁসির মঞ্চের কাছে যে 4টা লাশ গাড়িতে উঠানো হয়,
কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো